Assalamu alaikum, good people. Hope you are doing well. আজ যাত্রাটা একটু অন্যরকম। গতকাল হঠাৎ বিকালে আমরা হানি ফ্লাইওভার ঘুরতে গেছিলাম। তো আমাদের প্ল্যান ছিল যতক্ষণ ভালো লাগে হানি ফ্লাইওভারের থেকে যত দূর যাওয়া যায় আমরা যাব। যেতে যেতে অনেক দূরে চলে গেছি। তো যে দেখি যে চিটাগাং রোডে ওঠার যেই রোডটা আর সিলেট রোডে যাওয়ার ওই রোডটাতে আমরা পৌঁছে গেছিলাম। তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। তো ওই সময় আমি প্ল্যান করলাম যে এখন কি ব্যাক করা উচিত হবে। মোর ওভার ওই দিকটা থেকে ঢাকায় আসার যেই রুটটা এটা বেশ জ্যাম ছিল, আমরা যাওয়ার সময় দেখছিলাম। তো ভাবলাম যে আমাদের যেহেতু নরসিংদী মাধবদীতে আত্মীয় আছেন, তো আমরা তাহলে কি ওখানে যাব। তো ফাইনালি হ্যাঁ না করতে করতে আমরা চলে আসলাম নরসিংদীতে মাধবদীতে। তো কালকে এখানে আমরা এসে পৌঁছেছি 7:30টার দিকে। 7:30টার দিকে আমরা যখন পৌঁছেছি তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে কালকে সকালে একবারে ব্রেকফাস্ট করে রওনা দিব। তো এইভাবেই আমাদের আসলে আজকের ভিডিওটা শুরু হচ্ছে যে আমি এখন নরসিংদী মাধবদী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন উঠতে যাচ্ছি ঢাকা সিলেট হাইওয়েতে। এখান থেকে সোজা আমরা ঢাকায় যাব, ঢাকার আজিমপুর বোর্ড অফিসের পাশে। ওখানে যে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা করবো আর কি। উল্টো পথে গাড়ি কি চলা বন্ধ হবে না বুঝি না। আবার বাইক চাপাইতেছে। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার জার্নি। এখন বাজে দুপুর 12টা। যদিও গুড মর্নিং বলে ফেলেছি, কিন্তু মানে আমি চাইছিলাম যে একটু রৌদ্রোজ্জ্বল সময়টাকে নিয়ে আমি একটু ভ্লগটা করি, কারণ আমি আগের যে ভ্লগটা করেছি ওটা একদম সন্ধ্যার সময় ছিল, কালারটা ভালো আসেনি, একটু গ্রুমি হয়ে গেছিলো। তো ভাবলাম যে যেহেতু হাইওয়েতে যাচ্ছি তো আমি প্রথমত একটা রৌদ্রোজ্জ্বল দিনটাই বেছে নেই, মানে একটু আলো থাকুক। আর একটু হচ্ছে সন্ধ্যাবেলাটা আমার দরকার নাই, কারণ কালকে যখন আমি সন্ধ্যার সময় বাইকটা চালাচ্ছিলাম এই রোডটাতে অন্ধকার হয়ে গেছিল, তখন আসলে খুবই সমস্যা হচ্ছিল। কারণ আমার যে স্পেকটেকল যে চশমাটা পড়ছি, চশমার গ্লাসটা মুছতে একটু ঘোলা হয়ে গেছে। সো রাতেরবেলায় লাইট আসলে এটা খুব রিফ্লেক্ট করে, তো তখন কিছু দেখা যায় না। সো কালকে আমি 30-35-এর উপর উঠাইতেই পারিনি বাইকের স্পিড, মানে একদমই মাধবদের কাছাকাছি এসে। ভাবলাম যে একটু রিল্যাক্স মোডেই চালায়, কি দরকার সন্ধ্যাবেলার দিকে যাওয়া। আগে বের হয়ে আমি রিল্যাক্সে যাই। তো সেই হিসাবেই এখন যাত্রাটা শুরু করেছি। আশা করি যাত্রা ইনশাল্লাহ ভালো হবে আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। চলুন তাহলে যাওয়া যাক ঢাকার দিকে। আমার কাছে যেটা মনে হয়েছে অন্যান্য হাইওয়ে থেকে এই হাইওয়েটা একটু রিস্কি তুলনামূলক। কারণ হচ্ছে এই হাইওয়েতে প্রথমত ওয়ান ওয়ে রোড টাইপের, যে আপনার একই রোডে ডানে বিপরীত দিক থেকেও আপনার যানবাহনগুলো আসতেছে। আর একটা বিষয় হচ্ছে যে এই রোডে প্রচুর গাড়ির চাপ, প্রচুর বাস এবং ট্রাক, এত গাড়ির চাপ যে এটা আসলে মানে না দেখলে বা না জানলে বোঝা যাবে না যে এই রোডটাতে এত গাড়ির চাপ। মানে বিপরীত মুখে আসা গাড়িরও এত চাপ, পিছন থেকে ওভারটেক করার গাড়িরও অনেক চাপ। খুব সাবধানতা অবলম্বন করে এই রোডটাতে চালাতে হবে। আপনার মানে মিনিটে 5 থেকে 6 বার আপনাকে লুকিং গ্লাস দেখতেই হবে যে পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা, ওভারটেক করতেছে কিনা। অনেক সময় হয় কি যে আপনি দেখতেছেন যে পিছনে কিছু নাই, গাড়ির এত স্পিড থাকে পেছন থেকে, ওরা হর্ন না দিয়ে ওভারটেক করে দেয়।
তো সেই ক্ষেত্রে হয় কি, মানে আপনার কমফোর্ট জোনের ভেতরে একটা ভেহিকেল বা অন্য কোনো কিছু যদি চলে আসে, তখন কিন্তু দেখবেন যে আপনার কন্ট্রোলটা, আপনার কনফিডেন্সটা কমে যায়, আপনার কন্ট্রোলটা তখন একটু নড়বড়ে হয়ে যায়। তো এটা একটু খেয়াল রাখার জন্য আমরা বারবার লুকিং গ্লাসটা দেখবো যে পেছনে কিছু আসছে কিনা, কারণ আমরা কাউকেই বিশ্বাস করবো না এই ক্ষেত্রে। আমরা মনে করবো যে এনি ব্যাড সিচুয়েশন ক্যান বি হ্যাপেন। সো ওইটা চিন্তা করে আমরা বাইকটা চালাবো, আমাদের হাতে কন্ট্রোল রেখে আমরা বাইকটা চালাবো, ঠিক আছে? সরি। পরিতমুখে আসছে, অনেক গাড়ি আসছে। মাধবদী থেকে আমার ঢাকার দূরত্ব 45 কিলোমিটার্স। তো আমাদের যেতে ওরকম সময় লাগে না আসলে, 1 ঘন্টা থেকে 1 ঘন্টাই লাগে সাধারণত। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা মোটামুটি পৌঁছে যেতে পারি, কারণ আমরা যদি 45 কিলোমিটার আওয়ার বেগে চলি তাহলে কিন্তু 1 ঘন্টাই লাগে, তাই না? তো কোথাও কোথাও দেখা যায় 30-র উপরে আসতেছে, 30-র কাছাকাছি আছে, বা কোথাও আছে দেখছেন 60 উঠে যাচ্ছে। ডিপেন্ড করে আসলে, স্পিডের উপর ডিপেন্ড করে আমার এই সময়টা ডিপেন্ড করে। কিন্তু আমার যেটা মনে হয় যে ওভার রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি যতটুকু কন্ট্রোল করতে পারবেন ততটুকু স্পিড উঠিয়ে রেখে তারপরে আমরা সেই হিসাবে যাবো, সেই স্পিডটা রেখে যাবো। একটা বিষয় দেখছি যে এখানে প্রচণ্ড পরিমাণে মানে স্মুথনেসটা কমিয়ে ফেলা হয়েছে রাস্তার। আই থিঙ্ক রিজনটা হচ্ছে যে যেহেতু এই রোডটাতে অনেক ভারী গাড়ি যাওয়া যাওয়া করে, আর এই রোডটাতে ব্রেকিংয়ের অনেক সময় দরকার হয় এমার্জেন্সি ব্রেকিংয়ের জন্য, এই ধরনের মানে খুবই আনস্মুথ রাস্তাগুলো ব্রেকিংটা আবার ভালো হয় স্মুথ রাস্তার থেকে। স্মুথ রাস্তাতে গ্রিপ একটু কম করে, কিন্তু স্মুথ রাস্তায় আসলে টায়ারের ক্ষয় কম হয় এবং আপনার চলতে কমফোর্টেবল হয়। তো ওই জন্য কিছু কিছু জায়গা যেগুলোতে মোড় আছে, একটু রিস্কি প্লেস, ওইগুলোতে রাস্তাগুলোটা আনস্মুথ করে দেওয়া হচ্ছে যেন ব্রেকিংটা এমার্জেন্সি হয়। সো খারাপ দিক ভালো দিক সবই দুইটারই আছে। এই রোডে এত গাড়ি যাওয়া আসা করে, বাবারে বাবা। আমি আগে লং ট্যুর ভাবে আসলে আমি নিচে পক্ষপাতিত্ব না, কিন্তু তারপরেও আমি কিছু লং ট্যুর দিয়েছি, কিন্তু অন্যান্য হাইওয়েতে কিন্তু এত বাস বা এত ট্রাক দেখা যায় না যতটাই ঢাকা সিলেট হাইওয়েতে দেখা গেছে যায়। আমি সবসময় ট্রাই করি ইঞ্জিন ব্রেক করার জন্য। ইঞ্জিন ব্রেক খুবই ভালো, ইঞ্জিন ব্রেক করতে স্মুথ, প্লাস আপনার কন্ট্রোল ভালো থাকে, রিস্ক কম থাকে, প্লাস আপনার বাইকের ক্ষতিও কম হয়, বাইকের ক্ষয় কম হয়। আমি একটা টিউটোরিয়াল সেশন রাখবো বাইকের খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে, কজ আমি বাইকটা চালাচ্ছি অলমোস্ট 9 ইয়ার্স হয়ে গেল। তো 9টা বছর একটা বাইক, এবং এখনো পর্যন্ত এরকম পারফরমেন্স দেওয়া একটা বাইক, ইন্ডিয়ান বাইক, নট ইভেন দিস ইজ জাপানি বাইক, রাইট? সরি, আমার আসলে একটু ঠান্ডা লেগেছে। তো কারণ সিজন চেঞ্জের সময় যেটা হয়, সে রাতের বেলা যখন ঘুমাই তখন গরম লাগে, আর যখন ভোরে উঠি তখন দেখি শীতে কাঁপছি, তার মানে মাঝখানটাতে আমার আসলে ঠান্ডা লেগে যায়। তো ওই সময়টাতে আমি ক্যাথা নেই না, যেহেতু ঘুমের ভিতরে থাকি, ডিপ ঘুমের ভিতরে থাকলে কিচ্ছু বোঝা যায় না। সকালটা দেখি যে কাশি হয়েছে বা গলা ব্যথা হয়েছে বা সর্দি হয়েছে, কিছু না কিছু একটা ঝামেলা লেগেই থাকতেছে। তো সিজন চেঞ্জ এই সেশনটা চলে গেলেই আমার হয়তো ঠান্ডার সমস্যাটা হয়তো কেটে যাবে। পিছন থেকে অনেকগুলো গাড়ি ওভারটেক করার জন্য আছে। সো আমরা যেটা করব এখন, একটু স্পিড করব, একটু স্পিডে যাব, জাস্ট যাতে সবগুলা গাড়ির সামঞ্জস্য আমরা রাখতে পারি। নাহলে দেখা যাচ্ছে পেছন থেকে অনেক সময় গাড়িগুলো এসে আমাদেরকে একটু ডিস্টার্ব করতে পারে। তো এই জন্য আমরা হালকা স্পিডে রাখবো বাইকটা।
এই যে এটা খুব খারাপ, রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে, একদম ঠিক মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামানো করানো, এটা কেন করে? এই এই যে এই রোডটা তো আসলে মানে গাড়ি দাঁড় করে রাখলে পিছন দিক থেকে গাড়ি আসলে যেতেই পারবে না, কারণ রোডটা এমনিতেই সরু। এই একই রোডে আবার গাড়ি যাচ্ছে, আবার গাড়ি আসছে, তো সেই ক্ষেত্রে এই জিনিসটা খুবই খারাপ। মোটেও প্রিফার করি না যে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামানো করানো। খুব আনস্মুথ রাস্তা, আসলে বাইকের জন্য একটু বেশি আনকমফোর্টেবল, বিকজ গাড়ি বা বাস ট্রাকের জন্য ওদের টায়ারগুলো বড় এবং মোটা হওয়ার কারণে এটা ওভারকাম হয়ে যায়। যখন তুই গাড়ি বা ট্রাক এগুলোর স্পিডে চলে, তখন হচ্ছে ওদের এই জিনিসটা একটু ঘর্ষণটা কম হয়, ফ্রিকশনটা কম পড়ে। বাট বাইকের তো এটা হওয়া পসিবল না, বাইক একটু জোরে চালালেই হয় কি এটা একটু কাঁপাকাঁপি লেগে যায়। তো আমরা চেষ্টা করব যাতে 60 কাছাকাছি রাখি, যাতে ফ্রিকশনটা একটা মেজারেবল পর্যায়ে থাকে, এবং আমাদের যেন হচ্ছে পেছন থেকে কোনো কিছু ওভারটেক করে যেন আমাদেরকে অস্বচ্ছন্দ বোধ ফিল না করাতে পারে। এখান থেকে কি জ্যামের স্টার্ট হলো? আচ্ছা, জ্যামের যদি এখান থেকে স্টার্ট হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে বাইকের জন্য একটা প্রিভিলেজ যে বাইকটা আসলে জ্যামটা অনেকটা ওভারকাম করে আর কি। আমার বাইকটা মার্শাল্লাহ এখনো অনেক স্মুথ, গিয়ার শিফটিং, এক্সেলারেশন, ব্রেকিং সব কিছুই মার্শাল্লাহ অনেক স্মুথ। ভাবছিলাম মাঝখানে হয়তো বাইকটা সেল করে দিয়ে নতুন একটা বাইক নিব, তো পরে ভাবলাম যে বাইকটা সেল করলে প্রথমত এখন আসলে আমার কোনো লাভ হচ্ছে না, কারণ আমার এখন খুব বেশি ট্রাভেল করা পড়ে না, এর জন্য আমার প্রিমিয়াম সেগমেন্টে লাগছে একদম মাস্ট। আর একটা বিষয় হচ্ছে যে বাইকের কিনলে নতুন খরচ পড়ে, এক্সট্রা খরচ, যেটা আমার দরকার নাই, যার জন্য আমি অনেক বেশি যে প্রিভিলেজ পাবো বাইকের ক্ষেত্রে তা কিন্তু না। আছে আবার শুনছি যে 350 সিসিস ইনেবল করে দিচ্ছে বাংলাদেশে, পারমিশন দিয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে দোয়া করবেন যাতে একটা প্রিমিয়াম সেগমেন্ট 350 সিসির ভিতরে বাইক কিনতে পারি। ইচ্ছা আছে যে একটা প্রিমিয়াম সেগমেন্ট বাইক কেনার জন্য, অনেক সারকামস্টেন্সের জন্য হয়তো কেনা হয়ে ওঠে না, দোয়া করবেন। এবং আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই পাবো একটা বাইক কিনতে, সুন্দর একটা বাইক কিনতে পারবো। দিন পর্যন্ত এটা দিয়ে কাজ চালাই, তবে একটু ভালো, খুব বেশি যে পার্থক্য থাকে, কারণ এটাও তো একটা 150 সিসি বাইক, তো আরটিআর এর আসলে কিছু খারাপ দিক তো থাকেই, খুব বেশি না, অল্প কিছু, কিন্তু সেটাও ওভারকাম করা যায় কেমনভাবে। আমি যেমন টায়ারটা চেঞ্জ করে নিয়েছি, টায়ার দুটো চেঞ্জ করে নিয়েছি, সো ব্রেকিংটা এখন অনেক স্মুথ হয় এবং অনেক গ্রিপ করে, এটা একটা ভালো দিক। এবং কন্ট্রোলিং কিন্তু আরটিআর এর অনেক ভালো, আপনি ঢাকা শহরের ভিতরে কিন্তু খুব সহজে আপনি চিপা চাপা দিয়ে বের হয়ে যেতে পারবেন আরটিআর নিয়ে, খুব একটা ভালো দিক আরটিআর এর। শর্ট হ্যান্ড এবং আপনার হচ্ছে খুবই ছোট জায়গার ভিতরে এটা কন্ট্রোল করা যায়, বড় জায়গা কম লাগে, বাইকটাও ছোট সাইজে। আমরা এখন কোথায় আছি? আমার তো কোনো ট্রেস নাই, আমাকে একটু কোনো সাইনবোর্ড দেখলে আমি বলছি কোথায় আছি আসলে। আচ্ছা, এটা হচ্ছে পাখরুকি বাজার। আচ্ছা, পাখরুকি বাজার, পাঁচরুখি বাজার, সরি স্পেলিং মিস্টেক ছিল, পাঁচরুখি বাজার। ওকে,
জ্যাম পড়েছে। একটু হালকা পাশ কাটিয়ে মাঝখান দিয়ে যদি বের হতে পারি খুবই ভালো হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে কিন্তু অনেক গাড়ি, জানি না কতটুকু ক্যামেরা ধরা পড়ছে, প্রচুর গাড়ি কিন্তু সামনে। ওয়াও, একটা পাখি গেল সামনে দিয়ে অনেক নিচ দিয়ে। কি জিনিস? কি কি? ও, আমি এখনই একটা ঐতিহ্যের কথা জানতে পারলাম। সেটা হচ্ছে যে পাঁচরুখির কথা বলছিলাম আমরা, পাঁচরুখি বাজার, এইখান থেকেই নাকি বাটিকের উৎপত্তি। বাটিক কাপড় আছে না, মেয়েরা বাটিকের কাপড় পরে, বাটিকের যত রকম উৎপত্তি আছে সবকিছু, বাটিকের সবকিছু নাকি এখান থেকেই আসে এবং এখান থেকে উৎপত্তি। এখানে নাকি বাটিকের মেইন মানে আতুর ঘর বলা যায়। ওকে, that was a good heritage. আমরা এই সামনের গ্যাসের ট্রাকটা ওভারটেক করব। সামনে মাইক্রোবাসটা কিন্তু খুব রাফ চালাচ্ছে, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে। তবে মানে গাড়ি চালানো কখনোই উচিত না। এবং সে কিন্তু কোনো রেসপন্স, মানে মাইক্রোবাস কিন্তু অনেক বড় এবং ভারী হয়ে থাকে, তো ওইভাবে যদি রেসপন্সিভ করতে চাই জিনিসটা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ডানে নিয়ে যখন বামে নেয় তখন এই ধরনের বড় গাড়ি আপনার উল্টে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। শুধু কার গাড়ির ক্ষেত্রে আপনি হয়তো একটু রেসপন্সিভ রিস্ক নিতে পারেন, কিন্তু যেগুলো বড় গাড়ি বা জিপ টাইপের জিনিসগুলো, এগুলো যেহেতু উঁচু হয়, একটু ভারী হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকিং অফ কোন যেটা, ওটা কিন্তু নিতে পারে না ধরনের বড় গাড়িগুলো। তো সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে আপনারা এই ধরনের রেসপন্সিভ করাতেন, ডানে নিয়ে বামে সাথে সাথে নেওয়াটা, এটা কখনোই করতে যাবেন না বড় গাড়িগুলোতে। এই রোডটা খুবই রিস্কি, যখন পানি যদি পড়ে এই রোডে, এবং এই রোডে বাইক নিলেই পড়বেই মাস্ট, কারণ এই মাটি প্রচণ্ড স্লিপারি হয়। ঠিক আছে, আমরা তাকে সাইড দিয়ে দিই, সে খুবই ব্যস্ত মনে হয়। ফাঁকা ট্রাক, ট্রাকে কেউ কোনো মাল নাই, খুবই ব্যস্ত। তাও ঠিক আছে, যান যান, সমস্যা নেই।
ফ্লাইওভার? হ্যাঁ, এটা কোন ফ্লাইওভার? এই ফ্লাইওভারটার নাম কি? এই ফ্লাইওভারটার নাম কি? গাউছিয়া? আচ্ছা, আমরা এখন ফ্লাইওভারের উপর দিয়ে উঠতে যাচ্ছি। তো ফ্লাইওভারটার নামটা ঠিক আমি জানি না, যতটুকু শুনলাম এটা মানে গাউছিয়া ফ্লাইওভার। সো চলুন আমরা এটা বিচরণ করি, দেখি কি অবস্থা হয়, ফ্লাইওভারটা কেমন হয়। কালকে রাত্রে অবশ্যই এসেছিলাম এই দিক দিয়েই, কিন্তু খুব বেশি সুবিধা করতে পারিনি কারণ দেখার জন্য, কারণ কালকে রাতে আসলে খুব ব্লাইন্ডলি চলে এসেছিলাম। একজন শুয়ে আছে এখানে। ওকে, ফ্লাইওভারটা মেবি অনেক রাস্তাটাই কভার করে দিয়েছে আমাদের। আমার ফ্লাইওভার উঠতে এবং নামতেও মজাই লাগে, সবাই লাগে আই থিঙ্ক। একটা গাড়ি আসছে, সো ওটাকে ওভারটেক করতে দিই আমরা। সেখানে আরো একটা গাড়ি আসছে, ওটাকে ওভারটেক করতে দিব যদি চাই। আমরা এখনই ডান পাশের রুটটা নিব না, আমরা আস্তে আস্তে ডান পাশের রুটটাতে নিচবো। সেটা হচ্ছে হালকা করে সিগন্যাল লাইটটা দিয়ে দিব যাতে আমরা ডান পাশে যাচ্ছি, আর পেছনে গাড়িটা চলে গেলে আমরা ডান পাশে উঠে যাবো।
এটা কোথায়? এটা আসলে চিটাগাং রোড মনে হচ্ছে, কি বলতেছে যাই না, মনে হয় শিওর না। হ্যাঁ, ভুলতা। আচ্ছা, আমরা যখন যে প্লেসটাতে আছি এটা হচ্ছে ভুলতা। আমি নিজেও আসলে জানি না, খুব চিনি না এই রোডটাতে, আমারও খুব আশা কম হয়েছে। আমি দুই একবার মনে হয় এসেছি, তাও খুবই রাশে ছিলাম ওই সময়টাতে, এবং ওই সময়টাতে আসলে ব্লগিং এর কোনো ইন্টেনশন ছিল না। তো জায়গাগুলো সম্পর্কে ভাবে ধারণা নেওয়া নাই। আজকেও ব্লগটা খুবই আনইনটেনশনালি করা হচ্ছে, খুবই হঠাৎ করে করা হচ্ছে। ওইটার জন্য আমিও প্রিপেয়ার্ড না। আমি না হলে আগে থেকে সব ইনফরমেশন নিয়ে এই ব্লগের ভিতরে বলতে ট্রাই করতাম। আচ্ছা, তখন গাড়ির চাপ একটু কম ছিল, এখন আবার চাপ একটু বেশি আসছে। আমি আগেই বলেছি, এই রোডে আসতে হলে মানে আমাকে এটাই করে নিতে হবে যে গাড়ির প্রচুর প্রেশার থাকবে এবং সাবধানে ধৈর্য ধরে গাড়ি হোক বাইক হোক যে কোনো ভেহিকেল আপনাকে চালাতে হবে, এবং অন্য কোনো ড্রাইভারের যেন কোনো রকম অসুবিধা না হয় অবশ্যই সেই বিষয়টাতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে গাড়ি অথবা বাইক আপনি যতই হাইয়েস্ট গিয়ারে চালাবেন, হায়ার গিয়ারে চালাবেন, ততই আপনার ইঞ্জিনটা ভালো থাকবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি ফিফথ গিয়ারে চালানোর জন্য, যতটুকু মানে চালানো যায় আর যতটুকু কম স্পিডে যত বেশি গিয়ারে চালানো যায়, এটা কি ইঞ্জিনটা অনেক ভালো থাকে এবং আপনার তেল কম খায়। তো আমি কিন্তু ফিফথ গিয়ারের নিচে খুব কম নামি, যতক্ষণ মানে কোনো স্পিড ব্রেকার না আসে বা এক্সেপশন না হয়, ব্রেক না চাপা লাগে। এটা একটা টেক্সটাইল মিল, অনেক সুন্দর দেখতে। আমার লাল বিল্ডিং দেখতে খুব মজা লাগে।
অনেক ধুলা। ওভারটেক আই থিঙ্ক করা উচিত হবে। একটু ডিস্টেন্স মেনটেন করে যাই, সুযোগ বুঝে আমরা ওভারটেক করে নেব। আমরা এখন বড়পাতে, বড়পা চলে এসেছি। আমরা ভুলতে পারবে বড়পাতে। ট্রাই করবি স্পিড আপ করার জন্য, সামনে গাড়ি যেহেতু কম। আমরা অলরেডি কাঁচপুরের রোডটাতে উঠে গেছি। এখানে একটা মোড় আসে, সেই মোড়ে আসলে বলে যে কোন দিকে যাওয়া হবে, যেতে চান আপনি, কাঁচপুর নাকি ডেমরা। তো আমরা কাঁচপুর দিয়ে যাব, তো আমরা কাঁচপুরের রুটটা চুজ করেছি আর কি। রুটটা না মানে কেন জানি সবাই খুব বেশি ওভারটেক করার জন্য প্রবণতা থাকে, কে কার আগে যেতে পারে। এটা তো রেস্ট্রিক্ট না, কেন মানুষ বুঝে না। আমরা অলরেডি ডাইভারশনে চলে এসেছি। আমরা একটু দেখে নিই ম্যাপটা। ঢাকা যেতে হবে ডান দিক দিয়ে, চট্টগ্রাম বাম দিক দিয়ে। তো আমরা ঢাকা যাব যেহেতু, তাহলে আমরা ডান পাশের রুটটা চুজ করব, রাইট? তো লেটস গো ফর ইট। আমরা এখন ঢাকার রুটটা নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে হাইওয়েতে উঠে যাচ্ছি। এখান থেকে একটা ফ্লাইওভার আছে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু বেশ অনেক দূরই চলে এসেছি কথা বলতে বলতে, তাই না? গল্প করতে করতে কখন এত দূর চলে আসলাম তখন বুঝতেই পারলাম না। এটা মনে হয় সে যমুনা ব্রিজটা। সরি, মেঘনা।
আচ্ছা, সরি সরি সরি, আমি একটু ভুলে গেছি, মানে একটু ভুল বলেছি। এটা হচ্ছে এটা হচ্ছে শীতলক্ষা নদীটা। সো কাশপুর ব্রিজ, শীতলক্ষা নদী। সুন্দর সিন একটা। ইট ইজ আ হিউজ জ্যাম সামনে। আমরা এই জ্যামটা চেষ্টা করব আস্তে আস্তে বের হয়ে যাওয়ার জন্য। তো যেহেতু ফাঁকফোকর থাকে বড় গাড়ির মাঝখানে, তো তারপরেও কিসের জ্যাম এটা হতে পারে, নো আইডিয়া। তাদের কাছে কোনো হেলমেট নাই, এটা তো খুবই খারাপ। এই হাইওয়েতে বাইক চালাচ্ছে কিন্তু হেলমেট নাই, দে আর রাইডিং এক্সপেন্সিভ বাইক, কোনো হেলমেট নেই। কেন কেন মানুষের এতটুকু জ্ঞান বুদ্ধি থাকে না যে হাইওয়েতে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কোনো হেলমেট নাই, কোনো সেফটি গিয়ার্স নাই, কেন? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই বাসটি তো রীতিমতো রং রুটে আসতেছে, মাশাআল্লাহ। বাহ, আর কি লাগে? বাহ, গুড গুড। ও বাবা, এর পেছনে আবার একটা না, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ইজি বাইক রং রুটে। বাহ 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 বাহ, ভেরি গুড। এবং ওখানকার মানুষগুলো খুব এনজয় করতেছে, তারা রং রুটে যাইতেছে, তারা খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে রং রুটে যাইতেছে। বাবা রে বাবা। এত গাড়ি রং উঠে যাচ্ছে কোন দিক দিয়ে? Oh my God, it was nothing but এই সামনে এসে শুধু ইউটার্নের জন্য, একটা ইউটার্নের জন্য এত জ্যাম। এটা মানে খুবই ইরিটেটিং, খুবই অ্যানয়িং। আচ্ছা, আমরা অলরেডি ঢাকা চিটাগাং হাইওয়েতে চলছি, এখন রোডটা ডাইভার্ট হয়ে গেছে। তো এই রোডটাতে একটু গত মানে আশা করছি এই রোডটাতে জ্যাম কম থাকবে। এতক্ষণের যে ইউটার্নটা, ওই ইউটার্নটাতে প্রচন্ড জ্যাম ছিল। তাও এখানে অনেক রং রুটে গাড়ি যাওয়া আসা করছে। This is not the right way to ride a vehicle in highway.
অনেক অল্প গতির অল্প গতির যানবাহনগুলো এখানে যাওয়া আসা করছে, অনেক বাজেভাবে কোনো হেলমেট ছাড়া, লাইসেন্স প্লেট ছাড়া বাইকগুলো আছে। মানুষজন এদিক ওদিক যাতায়াত করতেছে কোনো রকম, সামনেই কিন্তু ওভারব্রিজ, কিন্তু তারপরেও তারা ওভারব্রিজটা নিবে না, তারা রাস্তার মাঝখান দিয়েই পার হবে। সচেতনতা সচেতনতা। যে গাড়িটা একদম ডানে, একবার সিগন্যাল দিয়ে পুরোটা ডানে চাপালো কেন? আস্তে আস্তে ডানে চাপাও, সমস্যা কি হয়? একটু অল্প অল্প করে ডানে চাপালে খুব বেশি প্রবলেম তো হওয়ার কথা না। জোরজার মূল্যতা, এই নীতিতেই বাংলাদেশ চলছে। এই যে এখানে একটা বাইক কোনো রকম প্রোটেকশন ছাড়াই হাইওয়েতে একদম হিরো। ও মাই গড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠাও, স্পিড উঠাও। যখন মাথাটা পড়বে না বাবা, ডিমের মতো বাস্ট হয়ে যাবে, তখন বুঝবা। পাশ থেকে অল্প গতির যানবাহন একদম আরামসে যাইতেছে। বাহ, পিছনের মধ্যে কোনো কিছু নাই, সামনেও নাই, তো আমরা খুব স্পিড করে সামনে চালাই। এই জায়গা থেকে আমার ওরকম একটা তিক্ত অভিজ্ঞতা আছে। এখানে একটা ঝামেলা হয়েছিল আমার, তো সেই ঝামেলাটা হচ্ছে, এখানে আমি যখন রাস্তা পার হতে গেছিলাম, এখানে একটা লোকের সাথে খুব মানে ঝগড়া বেঁধে গেছিল। রঙমুটে যাচ্ছে, উনি রঙমুটে যাচ্ছিল, আমি ওনাকে বলছিলাম আপনি রঙমুটে কেন যাচ্ছেন, তো সেইটা নিয়ে আসলে ঝামেলা শুরু হয়ে গেছিল। আমি একটা কুমিল্লা ট্যুরে গেছিলাম ওই সময়। কোনো একটা দিন শেয়ার করবো এই ঘটনা আপনাদের সাথে।
রাস্তার মাঝখানে গাড়িটা দাঁড় করায় রাখলো এখন। আরে অল্প কথা ছিল এখন। আমরা এখন হানি ফ্লাইওভারে ওঠার প্রস্তুতি নিচ্ছি আর কি। হানি ফ্লাইওভার এখন উঠবো। ভিউয়ার্স, আমরা এখন আছি হানি ফ্লাইওভারে। আমরা এখন ঢাকা মেডিকেলের পেছন পাশ দিয়ে বের হয়ে আমরা হচ্ছে বক্সিবাজারে যাবো আর কি। তো শনিবার আশা করছি জ্যাম কম পড়বে, নাহলে এই সময়টাতে হানি ফ্লাইওভারে নামার প্রচণ্ড জ্যাম থাকে। তো বাইকের জন্য একটা আলাদা লেন থাকে বলতে পাশ থেকে যাওয়া যায়, তারপরেও আসলে জ্যাম থাকা মানেই হ্যাসেল মনে হওয়া, বার্ডেন মনে হওয়া। এখন বাজে 1টা, আমরা বেরোচ্ছিলাম ঠিক 12টার দিকে। তো আমাদের ঢাকার ভিতরে আসতে 1 ঘন্টা লাগলো, কিন্তু আমরা খুবই স্লো বাইক রাইড করেছি এবং খুব সেফলি বাইক রাইড করেছি। তো হয়তো আমরা 10 থেকে 15 মিনিট বেশি লেগেছে, বাট আমাদের কোনো রিস্ক লাগে নাই, আমাদের টায়ার্ডনেস কম কাজ করছে, আমরা কিন্তু বেশ এনজয় করছি রাইডটা। ওকে, এখানে একটা সমস্যা হচ্ছে যে এই বাসটা আমাদের জায়গাতেই নেই, সো আমাদের একটু সাবধানে নিয়ে বাসটাতে যেতে হবে আর কি। মাঝখানে রুটটা নেই, রাইট? দিস উইল বি বেটার। ও ইয়েপ, মাঝখানে রুটটা বেটার আছে, মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে রুটটা নেই। ডাইভারশন শুরু। প্রচন্ড গরম পড়ছে রে।
অনেক বাইকার্স আছে এখানে, সবাই খুব সুন্দরভাবে হেলমেট পরে এই বাইক চালাচ্ছে। একটু মাথাটা গরম হয়ে গেছে বুঝতেই পারছি, এই জন্য হেলমেট একটু খুলে রেখেছে। হ্যাঁ, এই ধরনের কাজ করতে পারেন, যখন জ্যাম কমে যাচ্ছে তখন হেলমেটটা খুলে রাখতে পারেন, যেহেতু মাথা গরম হয়ে যায় জ্যামের ভেতরে। এটা ইটস নট এ বিগ ইস্যু। হাত ব্যথা হয়ে গেছে। আমরা এখন এখানে হানি ফ্লাইওভার দিয়ে দুইটা রুট আছে, একটা হচ্ছে গুলিস্তানের দিকে যাওয়ার জন্য, একটা হচ্ছে ডিএমসি দিকে যাওয়ার জন্য। তো আমরা ডিএমসির রুটটা চুজ করছি, কারণ আমরা একটু সামনে যে নামবো। গুলিস্তানের দিকে যারা যাবে তাদের জন্য এই বাম পাশের রুটটা চুজ করাই আই থিঙ্ক দ্যাট উইল বি আ ওয়াইজ ডিসিশন। যেহেতু আমরা গুলিস্তানের জ্যামটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমরা পুরোটা পার হয়ে যাব এবং ঢাকা মেডিকেল কলেজের ঠিক পেছন পাশটা যেয়ে আমরা নামবো। সো এখানে সামনে টোল নেওয়া হচ্ছে, আমরা টোলটা নিব। টোল 10 টাকা। এটা কাগজ, যেটা লাগে না, ধরো এটা হচ্ছে বাইকের মজা। সব গাড়ি দাঁড়ায় থাকে আর বাইক চলতে থাকে। খুবই মজা লাগে আমার কাছে যে সবগুলো গাড়ি দাঁড়ায় থাকে কিন্তু বাইক ঠিকই তার আপন গতিতে চলতেছে। আমি অলমোস্ট 30-35 এ চলতেছে, 36-7। দেখুন আমরা কিন্তু কতগুলো গাড়ি যে পাস করে চলে এসেছি। We have, wow, what that bird is. It's so big. সবগুলা গাড়িকে আমরা কিন্তু অনেকগুলা, কমপক্ষে না হলেও 50টা গাড়িটা আমরা পার করে এসেছি এই জ্যামের ভেতর থেকে। That's a huge. আমরা সামনেটা নিব না কারণ সামনে অনেক জ্যাম পড়ে, তো আমরা একটু ভিতর দিয়ে ঘুরে যেয়ে তারপরে ওইটিতে যাব। তো আমরা চলে এসেছি আমাদের অলমোস্ট ডেস্টিনেশনে।
বিদ্যুৎ জ্যাম। আমরা আসলে একটু ঘুরেই যাচ্ছি, কারণ আমি ঘুরে যাওয়াটা প্রিফার করি। জ্যামে বসে থাকতাম কারোরই ভালো লাগে না, আমারও ভালো লাগে না। তো আমরা ঢাকা মেডিকেল কলেজের পাশটা থেকে ঘুরে, হ্যাঁ 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 তো ভিউয়ার্স, আমরা আসলে অনেক কথাই বললাম, অনেক দূরে আসলাম, অনেকক্ষণ আমার সাথে থেকেছেন আপনারা। দ্যাট ওয়াজ আ রিয়েলি গুড জার্নি। বাট তারপরে আমি বলবো যে সবাই যেন সেফলি সব জায়গায় যাওয়া আসা করে, সবাই যেন সেফলি সব কিছু মেনটেন করে, সবাই যেন খুবই মানে প্রোটেকশন নিয়ে হাইওয়েতে চলাচল করে, এবং বিশেষ করে নলেজ থাকতে হবে যে আজকে এই রোডটাতে যাচ্ছি, এই রোডটাতে আসলে কী কী ধরনের ফেস করতে পারি। আমাদের মতো অনেক ব্লগারই আছে যারা এই রোডগুলোতে অলরেডি যাওয়া আসা করে বা করেছে। সো তাদের ব্লগ দেখুন বেশি বেশি, এবং জানুন যে একটা রোড কেমন আপনার হতে পারে, বা ওখানকার কন্ডিশনসগুলো কেমন আছে, রোডের কন্ডিশনটা কেমন। সো আপনি যদি ফ্রেন্ডলি ট্রাভেল করতে চান বা রিল্যাক্সেশন ট্রাভেল করতে চান, অবশ্যই রুট চেষ্টা করবেন যে কমফোর্টেবল কোনো রুট চুজ, কমফোর্টেবল যেন হয় রুটটা। তো এটাই আমার আজকের জন্য লাস্ট কথা থাকছে। তো আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আমি যেন আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি, বারবার যেন ফিরে আসতে পারি, আপনাদেরকে যেন এন্টারটেইন করতে পারি, সেই জন্য আমাকে দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা যেন আমাকে অনেক আপনাদের যেরকমভাবে আমাকে ভালোবাসাটা দিচ্ছেন ওরকমভাবে আমাকে ভালোবাসাটা দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজের ফ্যামিলিকে ভালো রাখবেন এবং সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।